কর্মচারীরাও এবার ঠিক করেছেন যে বাঁশও থাকবে না, বাঁশিও বাঁচবে না। আমি সবার ডিএটাকে আটকে দিতে চাই এবং সেটা 31শে ডিসেম্বর পর্যন্ত আমাকে সময় দেওয়া হোক। তারপরে 31শে ডিসেম্বরের পরে আমি আবার নতুন কোনো গল্প ফেঁদে আমি যাতে ডিএটাকে হজম করে দেওয়া যায় সেই ব্যবস্থাটা করতে পারি। ব্রিটিশদেরও বিভেদ সৃষ্টি করাতে এতটা মুনশিয়ানা ছিল না যতটা মমতা ব্যানার্জির আছে। ভয় বলে আমাদের কিছু নেই। মমতা ব্যানার্জিকে সরকারি কর্মচারীরা যেভাবে চিনেছেন আমার মনে হয় না এই রাজ্যের বা দেশের অন্য কোনো মানুষরা সেভাবে চিনতে পেরেছেন বলে। সুপ্রিম কোর্টের রায়কে না মানার জন্য উনি এমন কোনো সীমা নেই যেটাকে লঙ্ঘন করতে পারেন না। যে মুখ্যমন্ত্রীর যে এই যে সার্কাস চলছে মেট্রো চ্যানেলে, সেই সার্কাসে নাকি জোকার সাজার জন্য কর্মচারী শিক্ষকদেরকে আসতে হবে। যদি না আসেন তাহলে আপনাদের নাম নথিভুক্ত হবে, আপনাদেরকে দূরে দূরে ট্রান্সফার করা হবে। ওনার পায়ের তলার মাটি যে কতটা নরম হয়েছে সেটা এই যুবসাথী দেওয়ার তৎপরতা। কর্মচারীদের স্বার্থরক্ষা যদি উনি না করেন আমরাও কিন্তু বুঝে নেবো বাকিটা। ভোটটা কিন্তু আমরাই করাই। আমরা একটা জিনিস বুঝতে পারছি যে ওনার যে আত্মবিশ্বাসটা উনি বাইরে দেখাচ্ছেন সেটা নয়, ভিতরের যে আত্মবিশ্বাস সেটা কিন্তু ভয়ানকভাবে টলমল করছে। মাঝে মাঝে বলেন আমার ঘুম হয় না, সে ঘুম না হওয়ার কারণটা তো ভয় থেকে, ক্ষমতা চলে যাওয়ার ভয়, অস্তিত্বহীনতার ভয়। এবং এই যে কাটমানি সিন্ডিকেটের সাম্রাজ্ঞী হয়ে বসে আছেন এতদিন ধরে, সেই কাটমানি সিন্ডিকেটটা যদি ধ্বংস হয়ে যায় তাহলে কার ডিএ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে ভয়টা ছিল সেই ভয়টাই হলো এমএ ফাইল করলো সুপ্রিম কোর্টে। এইখানে দেখা যাচ্ছে এই আপনাদের মধ্যে একটা বিভেদ তৈরি করার চেষ্টা করছে সরকার, এটা সফল হবে কি? প্রথম কথা হচ্ছে ভয় বলে আমাদের কিছু নেই, আশঙ্কাটা আছে। এবং সেই আশঙ্কার কারণ হচ্ছে যে মমতা ব্যানার্জিকে সরকারি কর্মচারীরা যেভাবে চিনেছেন আমার মনে হয় না এই রাজ্যের বা দেশের অন্য কোনো মানুষরা সেভাবে চিনতে পেরেছেন বলে। অবশ্য এক অংশের সরকারি কর্মচারী আছেন যারা এখনও পর্যন্ত সেই চেনার জায়গাটাতে এখনও যাননি। তাদের প্রতি আনুগত্যের যে জায়গাটা, সেই আনুগত্যের জায়গাটাও এখনও পর্যন্ত পোক্ত আছেন। মানে তাদের কর্মচারী সত্তা বা শিক্ষক সত্তা বলে কিছু নেই, তাদের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে যে নিজেদের মেরুদণ্ডকে বিকিয়ে দিয়ে অনুপ্রাণিত সত্তা। সুতরাং তাদের কথা বাদ দিয়ে বলা যায় যে কর্মচারীরা যারা আছেন, শিক্ষকরা যারা আছেন, পঞ্চায়েত কর্মী, আদালত কর্মী যারা আছেন, তারা মমতা ব্যানার্জিকে যেভাবে চেনেন তাতে তারা জানতেন যে এই সুপ্রিম কোর্টের রায়কে না মানার জন্য উনি এমন কোনো সীমা নেই যেটাকে লঙ্ঘন করতে পারেন না। আমরা সেটা কিন্তু জানতাম, যে কারণে আমরা একদমই অবাক হইনি যে উনি আবার এমএ ফাইল করে বলেছেন যে আমি সবার ডিএটাকে আটকে দিতে চাই এবং সেটা 31শে ডিসেম্বর পর্যন্ত আমাকে সময় দেওয়া হোক। তারপরে 31শে ডিসেম্বরের পরে আমি আবার নতুন কোনো গল্প ফেঁদে আমি যাতে ডিএটাকে হজম করে দেওয়া যায় সেই ব্যবস্থাটা করতে পারি। ডিএটাকে প্রায় মেরে হজমই করে দিয়েছিলেন, এখন পর্যন্ত মানে সেটাকে গলদকরণ করতে পারেননি। এখন আবার পেট থেকে আমরা বের করে নিয়ে আসছি। নিশ্চিত থাকুন এই জিনিস উনি হজম করতে পারবেন না। এবং 31শে ডিসেম্বর নয়, ওই যে মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছেন সেটাকেও যাতে ওখানে খারিজ করানো যায় তার জন্য আইনিভাবে যা কিছু করার আমরা করছি। আর দ্বিতীয় একটা জায়গাতে আপনি বললেন যে বিভেদটা সৃষ্টি করেছেন, এই কাজটাতে তো উনি সিদ্ধহস্তা। ব্রিটিশরা 200 বছরে বিভেদে যা বীজ বুনেছিলেন তার থেকে অনেক বেশি করে বিভেদিত করেছেন ওই বাঙালি সমাজটাকে উনি। মানে এটা তো একদম প্রমাণ, হাতে গরম প্রমাণ আপনারা পাচ্ছেন। ব্রিটিশদেরও বিভেদ সৃষ্টি করাতে এতটা মুনশিয়ানা ছিল না যতটা মমতা ব্যানার্জির আছে। এটাও যে করবেন এটা আমরা জানতাম। এর ভয়টা ওনার অন্য জায়গাতে ধরেছে, সেটা হচ্ছে যে কর্মচারী শিক্ষকরা যে নজিরবিহীন ঐক্যের মানে সাক্ষী এবং মানে রেখেছে সাম্প্রতিককালে, সেইটাতে ওনার ভয় ধরেছে যে এই শক্তিটা যদি সামগ্রিকভাবে আমার বিরোধিতায় রাজ্যে নামে, ভোট পরিচালনার সমস্ত কর্মটা হচ্ছে সরকারি কর্মচারীরা করেন, এই ভোট চুরি করাটা যদি আমার আটকে যায় তাহলে আমার তো ঘরে মা ভবানী, মানে আমার গদি উল্টাতে বেশি সময় লাগবে না। সেই কারণেই উনি চেয়েছেন যে আপাততভাবে সরকারি কর্মচারী এবং সরকার পোষিত কর্মচারীদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে যাতে করে সরকারি কর্মচারীদেরকে তার দিকে টেনে নিতে পারেন। আমরা খুশি হতাম যদি আপনি সরকারি কর্মচারীদের ক্ষেত্রেও বলতেন যে হ্যাঁ আমি তোমাদেরকে বকেয়াটা এখনই মিটিয়ে দিচ্ছি, আমি 25% এখনই মিটিয়ে দিলাম। উনি সেটাও কিন্তু করেননি। অর্থাৎ সরকারি কর্মচারীদের সাথেও কিন্তু ছলনাটা এই কারণে এইভাবে করলেন যে আপাতত আমাকে সঙ্গ দিয়ে তোমরা আমাকে এখানে গদিতে বসাও, তারপরে এসে পরে বাকি আনফিনিশড কাজটা আমি তোমাদেরকে করব। আমি তো মাথার উপরে প্রতাপকে নায়ককে বসিয়ে রেখেছি তোমাদেরকে বুঝে শুনে নেওয়ার জন্য। মানে প্রতিদিন জামাই আদর করে যেভাবে উনি কর্মচারীদেরকে ধমকি ধামকা দিয়ে রাখেন, এমনকি আমাদের কাছে বিভিন্ন হোয়াটসঅ্যাপ চ্যাট এসছে যে মুখ্যমন্ত্রীর যে এই যে সার্কাস চলছে মেট্রো চ্যানেলে, সেই সার্কাসে নাকি
জোকার সাজার জন্য কর্মচারী শিক্ষকদেরকে আসতে হবে। যদি না আসেন তাহলে আপনাদের নাম নথিভুক্ত হবে, আপনাদেরকে দূরে দূরে ট্রান্সফার করা হবে। এটা ওনাদের স্বভাবসিদ্ধ, এটা করছেন। আমরা তার উল্টো দিকে কর্মচারীদেরকে তাদের গণতান্ত্রিক অধিকার বোঝানোর চেষ্টা করছি এবং আমরা এটা অভয় দিচ্ছি যে লড়াইয়ে থাকুন। আপাতত 13ই মার্চ যে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে সেই ধর্মঘটকে সর্বান্তকরণে সফল করুন, তারপরে বাকি জায়গাটা বুঝে নেওয়া হবে। এবং এই ধর্মঘটে এই রাজ্যের পেনশনারদের কাছে আমাদের আবেদন থাকবে যে সেই দিন বাড়িতে বসে না থেকে ধর্মঘটকে সফল করার জন্য প্রত্যেকটা সরকারি অফিস, পার্টিকুলারলি সরকারি অফিসের সামনে সকাল 9টার আগে থেকে বা 9টার পর থেকে গিয়ে পরে সেখানে পিকেটিং করুন, বসে থাকুন। কর্মচারীরা, যারা এক্সিস্টিং কর্মচারীরা, তাদেরকে যদি গেটের ভিতরে ঢুকতে হয়, আমাদের পেনশনারদের বুকে পা দিয়ে তাদেরকে ঢুকতে হবে। এই পরিস্থিতি তৈরি হোক। এই 13 তারিখে যে ধর্মঘট, এই ধর্মঘটকে কোনোভাবে প্রভাব ফেলার জন্য কি মমতা বন্দ্যোপাধ্যায় এই চালটা চালছেন? সেটা মানে চাললেও কোনো উপায় নেই, ওনার সময়সীমা শেষ হয়ে এসেছেন। ওনার পায়ের তলার মাটি যে কতটা নরম হয়েছে সেটা এই যুবসাথী দেওয়ার তৎপরতা, কৃষক বন্ধু দেওয়ার তৎপরতার মধ্যে দিয়েই বুঝতে পারছেন নিশ্চয়ই। এটা তখনই মানুষ করে যখন তার পায়ের তলার মাটিটা সরে যায় এবং তিনি কিছু উৎকোচ দিয়ে, এটা তো এক ধরনের উৎকোচ দেওয়া, কিছু উৎকোচ দিয়ে মানুষকে তার নিজের পক্ষে রাখতে চান এবং আলটিমেটলি ভোটের যে বৈতরণী, সেই ভোটের বৈতরণী পার হতে চান। এর বাইরে তো কোনো উদ্দেশ্য নেই ওনার। সুতরাং আমরা একটা জিনিস বুঝতে পারছি যে ওনার যে আত্মবিশ্বাসটা উনি বাইরে দেখাচ্ছেন সেটা নয়, ভিতরের যে আত্মবিশ্বাস সেটা কিন্তু ভয়ানকভাবে টলমল করছে। নিশ্চিত থাকুন, কর্মচারীদের স্বার্থরক্ষা যদি উনি না করেন, কর্মচারীদের স্বার্থরক্ষাটা আসলে এই রাজ্যবাসীর স্বার্থরক্ষা, সেটা যদি না হয় আমরাও কিন্তু বুঝে নেব বাকিটা। এবং একটা কথা, ভোটটা কিন্তু আমরাই করাই। মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বিভিন্ন মহল থেকে স্বৈরাচারী বলা হচ্ছে। ইতিহাসের দিকে যদি তাকাই আমরা, স্বৈরাচারীরা ভিতরে ভিতরে খুবই ভয় পান। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই একই অবস্থায় বর্তমানে। আজকে সকাল থেকে এই শহীদ মিনার চত্বরটা কয়েক হাজার পুলিশে ভরে রাখা হয়েছিল, কি না আমরা যেন ওইদিকে যেতে না পারি। তার নাকি সিকিউরিটি প্রবলেম হবে। কাদের কাছ থেকে সিকিউরিটির ভয় পাচ্ছেন? তার সহকর্মীদের কাছ থেকে। সরকারি কর্মচারীরা তো তাদের সহকর্মী, সেই সহকর্মীদের সিকিউরিটি ভয়ে যাকে ভীত সন্ত্রস্ত হয়ে এত কিছুর আয়োজন করতে হয়, তার ভিতরের ভয়টা কতটা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর নতুন করে বলার কি আছে? আমি শুধু একটা উদাহরণ দিলাম। আপনি ওইদিকে যান, কিভাবে আপনাকে সার্চ করে ঢোকাই দেখুন, বুঝতে পারবেন যে কতটা ভয় কাজ করছে। নিজের কর্মীদের থেকে এতটা ভয়, নিজের কর্মচারীদের থেকে এতটা ভয়, যাদেরকে উনি চেনেন, সরকার চেনে। তাহলে সাধারণ মানুষ যারা অজ্ঞাত, যাদের পরিচয় সেভাবে সরকারের কাছে জানা নেই, তাদেরকে নিয়ে কি ভয়ে উনি দিনরাত কাটান সেটা বুঝতে পারছেন। যে কারণে মাঝে মাঝে বলেন আমার ঘুম হয় না। সে ঘুম না হওয়ার কারণটা তো ভয় থেকে, ক্ষমতা চলে যাওয়ার ভয়, অস্তিত্বহীনতার ভয়। এবং এই যে কাটমানি সিন্ডিকেটের সাম্রাজ্ঞী হয়ে বসে আছেন এতদিন ধরে, সেই কাটমানি সিন্ডিকেটটা যদি ধ্বংস হয়ে যায় তাহলে কার মানে ভরসায় চলবেন উনি? সেই অনিশ্চয়তার জন্য কি 31শে ডিসেম্বর পর্যন্ত সময় চাইছে? না, 31শে ডিসেম্বর পর্যন্ত সময় চাওয়াটা হচ্ছে সুপ্রিম কোর্টের কাছে খুব বাজেভাবে মামলাটা হেরেছেন। কোটি কোটি টাকা খরচা করেও শেষ রক্ষা করতে পারেননি। এখন মানে খেলাটা খেলছেন এটা, যে সুপ্রিম কোর্টকে কোনো রকমের ছলে বলে কৌশলে যদি একটু বুঝিয়ে দেওয়া যায় যে হ্যাঁ ঠিক আছে, আমার কাছে পয়সা নেই, আপাতত ভোটটাকে পার করে নিই, আমি ভোটের পরে তোদেরকে আমি দেখে নেব। কিন্তু আমরাও একটা কথা বলছি যে কর্মচারীরাও এবার ঠিক করেছেন যে বাঁশও থাকবে না, বাঁশিও বাঁচবে না। বাঁশ যদি থাকতে হয় তাহলে তার আগেই ব্যবস্থা নিতে হবে। বাঁশকে বেঁচে থাকার জন্য যা কিছু রসদ দরকার সেটা কর্মচারীরাই ঠিক করবেন এবং ঠিক করেন। পশ্চিমবঙ্গের কর্মচারীরা এতদিন নিজের শক্তি হিসেবে দেখাতে পারেননি, এবার দেখানোর জন্য তারা মনস্থির করেছেন। অপেক্ষা করুন।